নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এনসিপি ও জামায়াত, অভিযোগ বিএনপির। পিআর মেনে না নেওয়ার ঘোষণা, দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হলে স্বৈরাচারের সুযোগ পাওয়ার শঙ্কা। এনসিপি নামক একটা দল, তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না। জামাত ইসলামী এরা তককে আছে, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না। আমরা পিয়ার পদ্ধতি কোনো মতেই মেনে নেব না, কারণ পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয়, পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। ভোট পেছানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই অন্তর্বর্তী সরকারের। ফেব্রুয়ারিতেই নির্বাচন। নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আমাদের স্যার নিজে ঘোষণা করেছেন, ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বমানের ভোট আয়োজনে ইসিকে 40 লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। আগামী মাসে বাংলাদেশে আসছে ইউ এর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। নির্বাচনের আগে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা। টার্গেট হতে পারে আর্থিক খাত সহ বিভিন্ন সেক্টর, জানালেন বিশেষ সহকারী তৈয়ব। ডাকসু নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ছাত্র শিবির সমর্থিত প্যানেলের। উড়িয়ে দিলেন রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র সংগ্রহ করলেন 658 শিক্ষার্থী। এবং পাথরের পর এবার বিছানাকান্দিতে প্রকাশ্যে বালু লুট। প্রভাবশালী চক্রের কবলে সিলেটের পর্যটন স্পট। প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা, সতর্ক অবস্থানে বিজিবি। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এনসিপি ও জামাত, এমন অভিযোগ তুলে বিএনপি নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, তারা পিআর পদ্ধতিতে ভোটের দাবি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এদিকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন। রাজনৈতিক দলের নেতাদের সতর্ক করে বলেন, অনৈক্য তৈরি হলে ফিরে আসতে পারে পতিত স্বৈরাচার। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সভায় অংশ নেন সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা, যোগ দেন কেন্দ্রীয় নেতারাও। জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির সমালোচনা করে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, এই দুটি দল পিআর পদ্ধতিতে ভোটের দাবি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই হয় নাই। এনসিপি নামক একটা দল, যারা এই সরকারের সৃষ্ট, তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না। অপর দল জামাত ইসলামী, তারা এক অদ্ভুত কথা বলেছে, এরা তককে আছে, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না। একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের জনজীবনে তারা দুর্ভোগ সৃষ্টি করতে চায়। আর সংস্কারের নামে কোটা নির্বাচন পদ্ধতি বদলে দেওয়ার প্রস্তাব হয়েছে, আলোচনা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন। তিনি বলেন, জনগণ 1.5 যুগ অপেক্ষা করছে সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য। নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দীর্ঘ 1.5 দশকেরও প্রায় বেশি সময় পর, আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যাশা রাখি, আশা করি, আমরা নির্ভয়ে নিরাপদে নিজেদের ভোট দিয়ে নিজেদের পছন্দের জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন করার, নিজেদের ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার সুযোগ পাবেন দেশের জনগণ। তারেক রহমান দেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভেতর অনৈক্য তৈরি হলে পতিত স্বৈরাচার ফিরে আসতে পারে। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। এই ব্যাপারে প্রিয় গণতান্ত্রিকামী জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকার বিনীত আহ্বান জানান। এদিন সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা।
আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচন মেনে নেবে না বলে সাফ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডের চিকিৎসা শেষে বিকেলে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক সহ চলমান সব সংকটের একমাত্র সমাধান নির্বাচন। যারা ভোট চাচ্ছেন না সেটি তাদের দলীয় সিদ্ধান্ত। এ সময় অবাধ ও সুষ্ঠু ডাকসু নির্বাচনের প্রত্যাশাও করেন মির্জা ফখরুল। পিআর পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে। পিআর পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরিভাবে আপনার প্রয়োগ করা হবে না, এবং সে জানে বুঝবেও না যে সে কাকে আপনার ভোট দিচ্ছে না দিচ্ছে। বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক, সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। দেশে অনিয়ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই উল্লেখ করে কাঙ্ক্ষিত সংস্কার ও বিচারের আগে নির্বাচন হতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেইটে দলটির সমাবেশে তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও আইন ভিত্তি নির্বাচনের আগেই হতে হবে। সংস্কার ও বিচার দৃশ্যমান না হলেও জাতীয় নির্বাচনের সময় ঘোষণায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলেও দাবি করেন আমির। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এই দেশ সুন্দর হওয়া সম্ভব। পেশি শক্তি এবং কালো টাকার দৌরাত্ম্য এবং বিভিন্ন পর্যায়ে যে গুন্ডাদের তাণ্ডব, এটা বন্ধ হওয়ার একমাত্র পদ্ধতি হলো পিআর পদ্ধতির নির্বাচন। যতক্ষণ পর্যন্ত বিচার খুনিদের দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। নির্বাচন পেছানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে ভোট আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। দুপুরে সচিবালয়ে উপদেষ্টা আরও বলেন, গুণগত পরিবর্তন হয়নি বলেই রাজনৈতিক সুরে কথা বলছে দলগুলো। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত, একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। সংস্কারমূলক কাজ দ্রুততর করার জন্য আমরা যে ব্যারিস্টার তানিম শাওন আছে, অবৈতনিকভাবে আমাদের এখানে সার্বক্ষণিক একজন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত আইন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের আইন, নির্বাচন কমিশন সংস্কার কমিশন আইন, এগুলির মধ্যে যেগুলি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার কথা আর কি, আমার ধারণা আগামী 1-2 মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে সিইসির সঙ্গে বৈঠক শেষে ইউএর রাষ্ট্রদূত মাইকেল মিলার এই ঘোষণা দেন। জানান, আগামী মাসে বাংলাদেশে আসছে ইউএর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। বিভিন্ন সময়ে সহযোগিতা করার প্রস্তাবও দিয়েছে জোটটি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কমিশনে আসে ইইউ প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান, নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরো সহায়তা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। We'll be here to ensure that there is a strong focus on citizen observation in the coming elections, and of course here also voter education. And here, as the European Union, we are determined to empower our partner. The European Union will provide a support package in excess of 4 million euros to help Bangladesh run elections in line with international standards. নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা তার সম্ভাব্যতা যাচাইয়ে আগামী মাসে একটি বিশেষজ্ঞ দল আসবে বাংলাদেশে। মিলার জানান, ইইউ প্রত্যাশা করে বাংলাদেশে আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে হবে। Context is right for us to deploy an election observation mission here in your country. So we are looking at feasibility and we are looking at the advisability. এর আগে গত 16 মার্চ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনের আগে আর্থিক খাত সহ দেশের বিভিন্ন সেক্টরে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিকেলে রাজধানীর এক সেমিনারে একথা বলেন তিনি।
যখন নির্বাচন আসবে তখন আমরা দেখতে পারবো যে সাইবার ভালনারেবিলিটিটা অনেক বেড়ে গেছে। এটা শুধু দেশের ভিতর থেকেই হবে না, দেশের বাইরে থেকেও হবে। এবং আমাদের কাছে আমাদের যে বিভিন্ন যে ইন্টেলিজেন্স আছে সেটার মধ্যে তারা অলরেডি আমাদেরকে এই বিষয়ে ওয়ার্নিং করছে যে নির্বাচন উপলক্ষে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইরেসপেক্টিভ অফ ব্যাংকিং অ্যান্ড আদার্স সিরিয়াসলি ইম্প্যাক্টেড হবে। ডাকসু নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। অভিযোগ উড়িয়ে দিয়ে রিটার্নিং অফিসার বলেন, ছাত্রদের সুবিধায় একদিন বাড়ানো হয় সময়। তিনি জানান, নির্বাচনে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 658 শিক্ষার্থী। ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানোর ফলে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের ভিড়। ফরম সংগ্রহের পাশাপাশি জমা দেন অনেক প্রার্থী। তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। আবাসন সংকট নিরসন ও ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দেন তারা। বিশ্ববিদ্যালয়ের জন্য যেন কোনো কাজ করতে পারি, এই জন্যই আসলে এই নির্বাচনটা করা। খেলার মাঠগুলোকে উন্নততর করার জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ তৈরি করা ক্যাম্পাসে। ফরম জমা দেয় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ছাত্র সংগঠনের প্রতি বিশেষ দরদ দেখাচ্ছে বলে অভিযোগ করেন ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। একটা দলের প্রতি অনেক বেশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দরদ কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আর প্যানেল ঘোষণা না হলেও এদিন মনোনয়ন ফরম সংগ্রহ করেন ছাত্রদলের কয়েকজন নেতা। সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি 40,000 সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, নারী শিক্ষার্থীদের পক্ষে। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে শেখ তাসনিম ইমিকে ভিপি, মেঘমোল্লার বসুকে জিএস ও জাবির আহমেদ জুবেলকে এজিএস প্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে প্রতিরোধ পর্ষদ। ৭১-এর গণহত্যাকারী শক্তি, 24-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব। আর লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, কোনো সংগঠনের চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধার্থেই বাড়ানো হয়েছে মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের সময়সীমা। লেভেল প্লেইং ফিল্ড এখনো বর্তমান, আমাদের দিক থেকে এটাকে এনশিওর করার জন্য সর্বাত্মক চেষ্টা চলতেছে। বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসুর ভোট। শাকিন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 3 ঘন্টা পর সচিবালয়ের সামনের সড়ক ছাড়েন 24-এর অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জুলাই হত্যা মামলায় আসামিকে জামিন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেন। বিচারককে বহিষ্কার এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। প্রভাবশালী লুটেরা চক্রের কবলে সিলেটের পর্যটন স্পটগুলো। সাদা পাথর এবং রাংপানিতে পাথর লুটের পর এবার চক্রটির হাত পড়েছে বিছানাকান্দির বালুতে। পিয়াইন নদীতে বোমা মেশিন দিয়ে প্রকাশ্যে অবাধে চলছে বালু লুট। প্রশাসনের ভূমিকা নিয়েও বিস্তর অভিযোগ স্থানীয়দের। দিগেন সিংহের ছবিতে আমিরুল ইসলামের রিপোর্ট। অনেকটা মগের মুল্লুক বললেও যেন ভুল হবে না। দিনের আলোতেই প্রকাশ্যে পিয়াইন নদীতে চলছে অবাধে বালু উত্তোলন। একটু এগুলোই নয়নাভিরাম পর্যটন স্পট বিছানাকান্দি, কিন্তু এখানেও পড়েছে পাথর ঠেকো চক্রের ভয়াল থাবা। ক্ষতবিক্ষত চিহ্ন জানান দিচ্ছে প্রশাসনের দুর্বলতা। সাধারণ মানুষ বলছে, দিনে ও রাতে সমানতালে লুট হচ্ছে বিছানাকান্দির পাথর। প্রতিদিন রাতে এই জায়গায় নৌকা লাগায় পাথর নেয়, বুঝছেন, মেশিন চলতেছে, ওরা মানে অন্য সিস্টেমে চালাইতেছে। বিছানাকান্দি আকর্ষণীয় পর্যটন স্পট হলেও টুরিস্ট পুলিশের দেখা না পাওয়ার অভিযোগ রয়েছে বিস্তর। মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত তাদের দেখা পায়নি সময় সংবাদও। তারা তো মূলত ডেইলি আসে চলে যায়, দেখাশোনা করিয়ে চলে যায়। বিজিবির টহল থাকলেও কিভাবে হলো লুটপাট তা জানার চেষ্টা করে সময় সংবাদ। পাথর যে কখন নিছে, কিভাবে নিছে আমি সঠিক জানি না, কিন্তু আমি স্টিল নাও যতক্ষণ এখানে আসি আশা করি পাথর তো না, আমি বালু পর্যন্ত এখান থেকে হিলতে দেবো না। তবে এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। সিলেটের পর্যটন স্পটগুলোতে ব্যাপক লুটপাটের ঘটনায় প্রশাসনের জড়িত থাকার অভিযোগ ওঠায় জেলা প্রশাসক ও কোম্পানিগঞ্জের ইউএনওর বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। আলাদা 2টি মামলায় একজন ইউপি চেয়ারম্যান সহ 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। ফরিদপুরে নিখোঁজের 3 দিন পর ডোবা থেকে 4র্থ শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 2 জনকে আটকের পর পুলিশ জানায় 15 লাখ টাকা মুক্তিপণ না পেয়ে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়। সৌদি প্রবাসী শামীম তালুকদারের ছেলে তামিমকে মাছ ধরতে যাওয়ার কথা বলে নিয়ে যায় পূর্ব পরিচিত তুহিন শেখ। পরে পরিবারের কাছে ফোন দিয়ে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। 18 আগস্ট তুহিন শেখকে আটক করে পুলিশ।